পৃষ্ঠটান চ্যাপ্টারের আজ আমাদের লাস্ট ক্লাস। আজকে আমরা পড়ব কৌশিক নলে তরলের আরোহণ এবং অবরোহণ। যে অ্যাকচুয়ালি আরোহণ বলতে বোঝায় ওই কৌশিক নল দিয়ে তরলের উপরে ওঠা, এবং অবরোহণ বলতে বোঝায় ওই কৌশিক নল দিয়ে তরলের নিচে নামা। যে অ্যাকচুয়ালি যে আগে অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে কৌশিক নল কী, এবং এই কৌশিক নল কী, কৌশিকতা কী, এবং সঙ্গে কৌশিক নলে তরলের স্পর্শকোণ, এগুলো সম্বন্ধে এর আগের ক্লাস দেওয়া হয়েছে, এবং আগের ক্লাসের সঙ্গে এই ক্লাস অবশ্যই রিলেটেড আছে। সেই জন্য অবশ্যই তোমরা কৌশিকতা, কৌশিক নল এবং স্পর্শকোণ ইত্যাদি সংক্রান্ত ভিডিওগুলি দেখার পর এই ভিডিও তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং আমি তোমাদের এই থিওরিতে ধরবো যে তোমরা সবাই কৌশিক নল জানো এবং স্পর্শকোণ তোমরা সবাই জানো। যে তোমাদের এর আগের ক্লাসে দেখানো হয়েছিল যদি এটা বিকার হয় এবং বিকারে যদি কে থাকে অবিশুদ্ধ জল, অবশ্যই অবিশুদ্ধ জল হতে হবে। যদি কি থাকে অশুদ্ধ জল, এবং এই জলের মধ্যে যদি ক্যাপিলারি টিউব মানে কৌশিক নলকে যদি প্রবেশ করিয়ে দিই, তবে আমরা দেখেছিলাম যে এই কৌশিক নল দিয়ে তরল উপরে উঠে এবং তরলের যে উপরের প্রান্ত সেটা এরকম অবতল শেপ হয়, মানে অ্যাকচুয়ালি একে বলে মিনিসকাস। এই মিনিসকাস কেমন হচ্ছে? অবতল শেপ হয় যদি বিশুদ্ধ জল থাকে। এই বিশুদ্ধ জলের মধ্যে যদি একটি ক্যাপিলারি টিউব যদি প্রবেশ করিয়ে দিই, তবে দেখব যে এই ক্যাপিলারি টিউব দিয়ে জল উপরে উঠবে এবং ওর যে মিনিসকাস সেটা হবে এরকম অবতল টাইপের। আবার কোনো একটা পাত্রের মধ্যে যদি আমরা নিই মার্কারি মানে পারদ, যদি নেওয়া যায়, এটা আমি নিলাম পারদ, এবং এর মধ্যে যদি ক্যাপিলারি টিউব প্রবেশ করাই, এটা একটা ক্যাপিলারি টিউব যদি প্রবেশ করাই, তবে দেখব যে এই ক্যাপিলারি টিউবে পারদ তো উঠবে না, মানে পারদের এটা লেভেল, কিন্তু দেখা যায় কি পারদ নিচের দিকে নেমে যায় এবং ওর যে মিনিসকাস সেই মিনিসকাস কেমন হয়? এই উত্তল টাইপের হয়। মানে অ্যাকচুয়ালি যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে জলতলের লেভেল, এবং এখানে দেখা যায় জল উপরে উঠে এবং মিনিসকাস কেমন হয়? অবতল, এবং পারদের ক্ষেত্রে সেই মিনিসকাস কেমন হয়? উত্তল, এবং পারদ সেই পারদের তল থেকে নিচের দিকে নামে। এবং তোমাদের বলা হয়েছিল যে যেখানে মিনিসকাস হবে অবতল, তাহলে সেক্ষেত্রে যে স্পর্শকোণ, সেই স্পর্শকোণের মান কত হয়? 90 ডিগ্রি অপেক্ষা কম হয়। এবং যে ক্ষেত্রে, এবং এই স্পর্শকোণ কোনটা? এই তরলের সঙ্গে, যে তরল যেখানে কঠিনের সঙ্গে লেগে আছে সেখানে যদি স্পর্শক অঙ্কন করা যায়, তবে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন তলের সঙ্গে যে কোণ করে তাকে বলে স্পর্শকোণ। তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে এই স্পর্শকোণের মান 90 অপেক্ষা কম হয়, এবং এক্ষেত্রে স্পর্শকোণ কী হবে? এবং এক্ষেত্রে স্পর্শকোণ হবে থিটা গ্রেটার দেন হচ্ছে 90 ডিগ্রি, এটা বেশি হয়। মানে তোমাদের এই দুটি কনসেপ্ট আগেই আলোচনা করা হয়েছিল যে জলের ক্ষেত্রে ক্যাপিলারি টিউব প্রবেশ করে জল উপরে উঠে, এবং এক্ষেত্রে থিটা কত হয়? 90 ডিগ্রি অপেক্ষা কম। কখন? যদি এই মিনিসকাস হয় অবতল, এবং যদি পারদের মধ্যে ক্যাপিলারি টিউব প্রবেশ করায়, তবে সেক্ষেত্রে মিনিসকাস কেমন হয়? উত্তল, এবং এই মিনিসকাস উত্তল হওয়ার জন্যই স্পর্শকোণ কত হয়? 90 অপেক্ষা বেশি। তার মানে মিনিসকাস অবতল হওয়া মানে স্পর্শকোণ 90 অপেক্ষা কম, এবং মিনিসকাস যদি
উত্তল হয়, তবে স্পর্শকোণ কত হয় 90 অপেক্ষা বেশি। এবং এই দুটো তোমাদের আগেই বলা হয়েছিল যে এক্ষেত্রে অ্যাডিসিভ ফোর্সের মান, এক্ষেত্রে যে অ্যাডিসিভ ফোর্স, এক্ষেত্রে এই অ্যাডিসিভ ফোর্সের মানটা সেই কোহেসিভ ফোর্স অপেক্ষা বেশি। এখানে অ্যাডেসিভ ফোর্সটা বেশি, মানে এক্ষেত্রে সংশক্তি বল কম এবং আসঞ্জন বল বেশি, সেই জন্য ও তরল অপেক্ষা কঠিনের সঙ্গে বেশি লেগে আছে, সেই জন্য মিনিসকাস কেমন হচ্ছে? অবতল। এই জন্য স্পর্শক 90 অপেক্ষা কম, এবং এই জন্যই কাঁচ জলকে ভেজাচ্ছে। এবং যে ক্ষেত্রে মিনিসকাস কী হবে? উত্তল। তাহলে এক্ষেত্রে কঠিনের সঙ্গে ওই তরলের অ্যাডহেসিভ ফোর্স কী হবে? কম, এবং নিজেদের মধ্যে সংশক্তি বল হবে বেশি। তাহলে অ্যাডহেসিভ ফোর্স যদি বেশ কম হয় এবং সংশক্তি বল যদি বেশি হয়, তাহলে এবার কাচের সঙ্গে না, ওরা নিজেদের সঙ্গে বেশি ফোর্সে আবদ্ধ থাকবে, সেই জন্য এরা এরকম উত্তল সেফ হবে, এবং এই জন্য থিটা কত হবে? 90 অপেক্ষা বেশি, এবং এই জন্য এরা কাচকে ভেজাবে না। তাহলে যাদের ক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্স বেশি, তাহলে কঠিনের সঙ্গে কি তরল বেশি ফোর্সে আকর্ষিত আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এরা কাচকে ভেজাবে, এবং এক্ষেত্রে মিনিসকাস কেমন হবে? অবতল, এবং সেই জন্য থিটা হবে 90 ডিগ্রি। এবং এক্ষেত্রে এরা কাচকে ভেজাবে না, কেন? এদের ক্ষেত্রে সংশক্তি বলটা বেশি, মানে নিজেদের মধ্যে ফোর্স বেশি কিন্তু পাত্রের সঙ্গে ফোর্স কম। তাহলে এরা কি? তাহলে এরা পাত্রের সঙ্গে ফোর্স অনুভব না করার জন্য, বা একদমই নগণ্য মানে না করার জন্য পাত্রের সঙ্গে লেগে থাকবে না, তাহলে এরা নিজেদের মধ্যে থাকবে, ফলে এরা অবতল সেভ উত্তল সেভ করবে, ফলে স্পর্শকোণ কত হবে? 90 অপেক্ষা বেশি। তাহলে এটা তোমাদের আগেই বলা হয়েছিল, এবং তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে এটা যে ক্যাপিলারি টিউবকে যদি জলে প্রবেশ করা যায় তবে জল উপরে উঠে এবং এখানে পারদ নিচে নামে, এবং এটা কেন অবতল, এটা কেন উত্তল, সেটা বলা হয়েছিল। কিন্তু আজকে তোমরা এই ক্লাসে পড়বে যে জলের মধ্যে ক্যাপিলারি টিউব প্রবেশ করালে জল কেন উঠে আর পারদ কেন নামে। যে অ্যাকচুয়ালি আমাদের মেন বিষয় কি? আরোহণ এবং অবরোহণ। তোমরা আগের ক্লাসেই পড়েছো পারদের কেন উত্তল এবং জলের কেন হচ্ছে অবতল, এবং এক্ষেত্রে স্পর্শক 90 অপেক্ষা বেশি, এরা কাচকে ভেজাবে না, এই স্পর্শক 90 অপেক্ষা কম, এরা কাচকে ভেজাবে। কিন্তু আজকে তোমরা পড়বে যে কৌশিক নলে জল কেন উপরে উঠে আর পারদ কেন নিচে নামে। জল কেন উপরে উঠে এবং পারদ কেন নিচে নামে, তোমরা সেটা আজকের এখানকার মেন বিষয়। যে সেই জন্য এই কৌশিক নলে জলের আরোহণ, এটা তোমাদের কেন উঠে তার কারণ বলবো, এবং কতটা হাইট পর্যন্ত উঠবে তারও একটা পার্টিকুলার রাশিমালা হয়। প্রশ্ন হচ্ছে কেন উঠবে। দেখো, তুমি ধরো যে এটা একটা আছে বিকার, প্রশ্ন হচ্ছে কেন উঠবে। এটা একটা আছে বিকার, এবার এর মধ্যে আছে জল। মন দিয়ে বুঝবে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কেন জল উপরে উঠছে এটা তোমাদের বইয়ে সম্পূর্ণ ক্লিয়ার ভাষায় কখনোই লেখা নেই, বা লেখা থাকলে তোমরা ভালো করে বুঝতে পারবে না হয়তো বইয়ের ভাষা, সেটাকে মন দিয়ে দেখতে হবে। যে এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, তাই তো? এই তার মানে যেহেতু জল আছে, তুমি ধরো যে এখনো জল উঠেনি, কিন্তু কেন উঠবে সেটাই ব্যাখ্যা দেবো। তাহলে ধরো জল এখনো তো উঠেনি, তাহলে এই যে জলের যে এই লেভেলটা, এটা কি? এটা এরকম শেপ হয়ে থাকবে, মানে জল উঠবে। কিন্তু তুমি ধরো যে এখনো জল উঠেনি, কেন উঠবে তার ব্যাখ্যা দিচ্ছি, মানে তার ব্যাখ্যা দেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ জল অবশ্যই তো উঠবে। তাই দেখো, তাহলে ওর এই যে মিনিসকাস সেটা কেমন এরকম থাকবে, কারণ জল আছে মানে কি? তাহলে জল আছে মানে এখানে অ্যাডহেসিভ ফোর্স বেশি, কোহেসিভ ফোর্স কম, ফলে এক্ষেত্রে
থিটা কী হবে, মানে স্পর্শকোণ কী হবে, 90 অপেক্ষা কম, তার মানে ওর মিনিসকাস কেমন হবে, অবতল। ঠিক আছে, তাহলে বলো, তাহলে এর উপরে কে আছে, বায়ু, এখানেও কে আছে, বায়ু, এখানেও কে আছে, বায়ু। তাহলে এই তলের উপরে চাপ কত পড়বে, বায়ুমণ্ডল চাপ P0। এখানে চাপ কত পড়বে, এখানে মানে এখানে এখানে এই তলে এখানেও কি বায়ুমণ্ডল চাপ P0। এবার এই তলে চাপ কে পড়বে, এখানেও চাপ পড়বে P0। কেন, তিনটা কেসেই বায়ু আছে, তিনটা কেসেই বায়ু আছে, যে এখানেও P0 পড়বে, এখানেও P0 পড়বে, এখানেও P0 পড়বে। কিন্তু তোমাদের আমি অতিরিক্ত চাপের যে ভিডিও দিয়েছিলাম, মানে অতিরিক্ত চাপের যে ক্লাস ছিল, এবার তুমি ভালো করে দেখো এই অতিরিক্ত চাপ, দেখো তো এখানে যে মিনিসকাসটা করেছে, তাহলে এই মিনিসকাসটা কি ঠিক দেখতে, দেখো কিরকম। তুমি ধরো যে এটা একটা আছে বায়ু বুদবুদ, এটা আছে বায়ু বুদবুদ, যে বায়ু বুদবুদ হচ্ছে ও জলের অভ্যন্তরে রয়েছে। কি বললাম, এটা হচ্ছে বায়ু বুদবুদ যে জলের অভ্যন্তরে রয়েছে। তাহলে এবার বলো, তাহলে এবার আমাকে বলো, এই বায়ু বুদবুদের মধ্যে যে প্রেসার হবে, তার মধ্যে কি একটা এক্সেস প্রেসার কাজ করবে। তাহলে যদি বলি বাইরে প্রেসার P0, তাহলে ওর মধ্যে প্রেসার কত হবে, P0 প্লাস 2T/R, যেখানে T মানে কি সারফেস টেনশন, এবং আর বলতে কি বোঝায়, আর বলতে বোঝায় এই বুদবুদের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এই জলের অভ্যন্তরে যদি একটি বায়ু বুদবুদ থাকে, তাহলে ওর বাইরে যদি প্রেসার P0 হয়, তাহলে অবশ্যই কি ভিতরে প্রেসার বেশি হয়। এই বুদবুদ কি স্থায়ী থাকার জন্য অবশ্যই ওর মধ্যে এক্সেস প্রেসার কাজ করে, যেটা তোমরা জানো। তাহলে বুদবুদের মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করেছে। তাই তোমরা বলতে পারবে, দেখো তোমরা এভাবে বলতে পারবে যে বুদবুদের অভ্যন্তরে যে প্রেসার আছে সেটা বাইরের প্রেসার অপেক্ষা 2T/R বেশি। কিংবা তুমি এভাবে বলতে পারবে ভিতরে যে প্রেসার আছে সেটা অপেক্ষা বাইরের কি প্রেসার, বাইরে যে প্রেসার সেটা 2T/R কম, তাই না, 2T/R কম। তাহলে কি বললাম, যে জলের অভ্যন্তরে যে বুদবুদ আছে তার মধ্যে একটা এক্সেস প্রেসার কাজ করছে, এবং সেই এক্সেস প্রেসারটাকে বাইরে যে প্রেসার সেটা অপেক্ষা ভিতরে 2T/R প্রেসার বেশি। তার মানে ভিতরে যে প্রেসার তা অপেক্ষা বাইরের যে প্রেসার কি সেটা 2T/R কম। তাহলে ভিতরে কত, 2T/R বেশি, আর ভিতরে 2T/R কম, ঠিক কি না। ভিতরে প্রেসার 2T/R বেশি, তার মানে বাইরের যে প্রেসার সেটা কি ভিতরে প্রেসার অপেক্ষা 2T/R কম। তাহলে দেখো তো, তাহলে তুমি এবার এতটুকু পোর্শনটা তুমি যদি এভাবে কল্পনা করো, ঠিক এভাবে, তাই না, যে অ্যাকচুয়ালি এটা কি, এটা তো একটা ক্যাপিলারি টিউব, এটা একটা ক্যাপিলারি টিউব, এখানে চাপ P0 পড়েছে, তাহলে এটা এই মিনিসকাস এভাবে হয়ে আছে, তার মানে কি আলটিমেটলি কি এটা ক্যাপিলারি টিউব, তাই না, এটা ক্যাপিলারি টিউব, মানে এরকম ব্যাপারটা, এটা ক্যাপিলারি টিউব আর মিনিসকাসটা এভাবে হয়ে আছে এখানে। ঠিক তেমনই তুমি ধরো যে এখানে ওই ক্যাপিলারি টিউব আছে আর তুমি এটা নিলে নল, তাই না, যে অ্যাকচুয়ালি এটা কি একটা বায়ু বুদবুদ, ওর মধ্যে তুমি শুধু এই পোর্শনটার সঙ্গে তুমি শুধু তুলনা করো, তাহলে তুমি এই পোর্শন তুমি দেখো, তাহলে এখান থেকে হবে এটা নলটা, তাহলে আমি এই নল নিলাম, তাহলে এটাই কি ওই নলের মধ্যে মিনিসকাস, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই আমি এখানে জুম করে দেখালাম। বা তুমি এখানেই তুমি বলতে পারো, তুমি এখানেও বলতে পারো এই যে মিনিসকাসটা করেছে, তাহলে এই যে মিনিসকাসকে সেটা একটা স্পেয়ার ধরতে পারো, একটা বায়ু বুদবুদ, তাই না। দেখো এখানে কি বাইরে কি আছে, বাইরে আছে জল, আর ভিতরে কি আছে, ভিতরে আছে এয়ার। ঠিক এখানেও দেখো বাইরে কি আছে জল, আর ওকে ঘিরে কে আছে এয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটাই এখানে হয়েছে, এই জিনিসটাই কি এখানে হয়েছে। তাহলে এবার আমাকে বলো, তাহলে যেহেতু এই জিনিসটাই এখানে, তাহলে ওর ভিতরে যে প্রেসার সেটা অপেক্ষা ওর এই নিচে প্রেসার কি কম,
তাই না? তাহলে জলের অভ্যন্তরে বায়ু বুদবুদের যে প্রেশার হবে সেটা বাইরের যে প্রেশার সেটা অপেক্ষা ভিতরে প্রেশার 2T/R বেশি। তার মানে বাইরের যে প্রেশার সেটা ভিতরের প্রেশার অপেক্ষা 2T/R কম। তার মানে দেখো, তাহলে এই কেসটা এখানে হয়েছে, বা এটাকেই তুমি এভাবে তুলনা করতে পারো। তাহলে তাহলে এক্ষেত্রে কি, তাহলে এর উপরে, তাহলে এই যে এর উপরে যা প্রেশার আছে, এর উপরে প্রেশার যদি P0 হয়, তাহলে ওর নিচে মানে জলে প্রেশার কী হবে, এই P0 অপেক্ষা 2T/R কম হবে। তাহলে এটাই কি এখানে হয়েছে। তার মানে আমরা বলতে পারবো যে এর উপরে, এই যে এর উপরে এখানে কত P0, এখানেও কত P0, এখানেও P0, ঠিক ওর নিচে যদি লেয়ার ধরি, ঠিক ওর নিচে একদম নিচে যদি লেয়ার কল্পনা করি, তাহলে এই লেয়ারে প্রেশার কত P0 একদম কাছাকাছি, মানে একদম হাইট একদমই নগণ্য। তাহলে এখানে কত প্রেশার হবে P0, কিন্তু এখানে প্রেশার কি হবে, ঠিক এই কেসটা তো এখানে, এই কেসটা এখানে, তাহলে এখানে তাহলে প্রেশার কী হবে, তাহলে এখানকার যে প্রেশার হবে সেই প্রেশার হবে P0 - 2T/R। কেন? কারণ এই ক্যাপিলারি টিউবের মধ্যে ওর যে মিনিসকাস করেছে সেটা অবতল। তাহলে অবতল শেপ করা মানে ওর ভিতরে যে প্রেশার সেটা বাইরের প্রেশার অপেক্ষা 2T/R বেশি। তার মানে ভিতরের প্রেশার অপেক্ষা বাইরের প্রেশার 2T/R কম। তাহলে যেহেতু এখানে কত, এখানে P0 পড়বে, কারণ এই তলটা অনুভূমিক আছে, এটা অনুভূমিক, তাহলে এখানেও ঠিক তার একদম নিচের লেয়ারে কী হবে P0, এটাও P0, কিন্তু এই যে লেয়ারটা সেটা কেমন আছে, তার যে মিনিসকাসটা কেমন আছে, অবতল। তাহলে এই অবতল শেপ করার জন্য ঠিক এটাই, অ্যাকচুয়ালি এটাই তো এখানে হয়েছে না। এই অবতল শেপ করার জন্য ওর উপরে যে প্রেশার হবে, মানে এখানে যে প্রেশার হবে সেটা অপেক্ষা নিচে কি প্রেশার 2T/R কম হবে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কত প্রেশার P0, এখানে কত প্রেশার P0, কিন্তু এই মিনিসকাসটা অবতল করার জন্য ওর মিনিসকাসের যে প্রেশার সেটা অপেক্ষা নিচে প্রেশার কী হবে 2T/R কম হবে। তাহলে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে এখানে প্রেশার P0, এখানে প্রেশার P0, কিন্তু এই নলে যে প্রেশার সেটা কি, সেটা P0 অপেক্ষা 2T/R কম। তাহলে তুমি যদি তুলনা করো, তাহলে এই নলে যে প্রেশার অপেক্ষা তার দুই দিকে কি প্রেশার বেশি, তাহলে এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার বেশি, এবং মাঝখানে প্রেশার কম। তাহলে এই মাঝখানে প্রেশার কম হওয়ার জন্য এই দুই প্রান্ত এবং এই দুই প্রান্তে কী হয়েছে, একটা প্রেশারের ডিফারেন্স সৃষ্টি হয়েছে। সেই জন্য এই হায়ার প্রেশার থেকে কি করবে, জল এদিকে আসবে, তাই তো, জল এখানে আসবে। তাই জল যদি এখানে আসে, এখানে প্রেশার কম, এদিকে প্রেশার বেশি, এদিকে প্রেশার বেশি, তাই দুই দিকে প্রেশার বেশি আছে এবং মাঝখানে প্রেশার কম আছে। তাহলে ওই জল কি করবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। তাহলে সব জল যদি এদিকে আসে তাহলে কী হবে, তাহলে ওই জল যাবে কোথায়, এখানে তো প্রেশার কম, এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার বেশি, তাহলে এই উচ্চচাপ থেকে দুই দিক থেকে কী হবে, এই উচ্চচাপ থেকে জল এখানে আসবে, তাহলে ওই জল যাবে কোথায়, প্রেশারের ডিফারেন্সকে পূরণ করার জন্য যে জলটা আসছে সেই জল যাবে কোথায়, সেই জলটা, সে যে এক্সট্রা জল, সেই যে অতিরিক্ত জল সেটা যাবে কোথায়, মানে প্রেশারের ডিফারেন্সটাকে সমান করার জন্য, প্রেশারের ডিফারেন্সকে শূন্য করার জন্য এই হায়ার প্রেশার থেকে লো প্রেশারে যে জলটা আসছে সেই জল যাবে কোথায়, সেই জলটা কি ও এভাবে তরলের মধ্যে উঠতে স্টার্ট করবে, এভাবে উঠবে, এবং কী হবে, এবং অবশ্যই কী হবে, এই মিনিসকাসটা কেমন হবে, এরকম হবে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই জল ক্যাপিলারি টিউব প্রবেশ করার জন্য এখানে কি মিনিসকাস কেমন হবে, অবতল। তাহলে অবতল হওয়া মানে উপরে প্রেশার কি, উপরে প্রেশার অপেক্ষা নিচে প্রেশার কম, তাহলে এখানে প্রেশার কম, পার্শ্ববর্তী প্রেশার বেশি, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপে জল আসবে এবং ওই জল কি উপর দিকে উঠতে থাকবে। এবার প্রশ্ন হলো,
এবার প্রশ্ন হলো এখানে জল কতক্ষণ আসবে, বা এখানে যে জলটা যে উঠবে সেটা কত হাইটের সমান জল উঠবে। তাহলে দেখো একটু শুধু মন দিয়ে রাখো, একটু মন দিয়ে রাখো, এখানে জল যতটা উঠছে এটাই ইম্পর্ট্যান্ট এখানকার কনসেপ্ট। দেখো এখানে কি প্রেসারের ডিফারেন্স আছে, তাহলে দেখো এখানে প্রেসার P0, এখানে কত প্রেসার P0 মাইনাস 2T/R, এখানে প্রেসার P0, তাহলে এই দিককার সাপেক্ষে এবং এই দিকের সাপেক্ষে তাহলে প্রেসারের ডিফারেন্স কত আছে, তাহলে প্রেসারের ডিফারেন্স কত আছে 2T/R। আর এই পরিমাণে কি প্রেসারের ডিফারেন্স আছে, তাহলে এই পরিমাণ কি প্রেসার এখানে 2T/R প্রেসার কম আছে, তাহলে জল আসছে। তাহলে জল এবার মন দিয়ে রাখো, জল যত উপরে উঠছে তত এখানে কি প্রেসার আস্তে আস্তে বাড়ছে। কি বললাম, এখানে যত জল আসছে এবং যত জল উপর দিকে উঠছে তত এখানে কি প্রেসার আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে, আরে যত জল উঠছে তত তো জলের তো গভীরতা বাড়ছে, তাহলে এখানে কি ওই জল দ্বারা কি প্রেসার আস্তে আস্তে বাড়বে। তার মানে এই দুই জায়গার তুলনায় এখানে যত প্রেসারের কম আছে ঠিক সেই প্রেসারের সমান কি রোজই জল উঠবে। অ্যাকচুয়ালি এখানে জল কেন আসছে, এখানে জল আসছে 2T/R এই প্রেসারকে কি ক্যান্সেল করার জন্য। এখানে 2T/R প্রেসার কম আছে, তাহলে এখানে জল যত আসছে, যত জল উপরে উঠছে তত এখানে কি তত জলের চাপ আস্তে আস্তে বাড়ছে। তার মানে যে পরিমাণ প্রেসারের ঘাটতি আছে তাহলে সেই 2T/R এর যে প্রেসার কম, তাই সেই প্রেসারের জন্য জল আসছে, সেই জন্য জল উঠছে, সেই জন্য এখানে কি জলের দ্বারা প্রেসার বাড়ছে। তাহলে কতক্ষণ জল আসবে, যতক্ষণ এখানে জল দ্বারা চাপ H/g 2T/R কে সম্পূর্ণভাবে ক্যান্সেল করবে। মানে এখানে প্রেসারের যা ঘাটতি সেটা পূরণ করার জন্য জল আসছে, ফলে জল উপরে উঠছে, ফলে এখানে কি জলের গভীরতা আস্তে আস্তে বাড়ছে, তাহলে প্রেসার আস্তে আস্তে বাড়ছে। তার মানে যে এখানে জল ততক্ষণ সেই হাইট পর্যন্ত উঠবে যেখানে এই পয়েন্টে এই হাইটের জন্য যে প্রেসার সেটা 2T/R এর সঙ্গে সমান হবে। আর এই 2T/R এর পার্থক্যের জন্য কি জল উঠছিল, তার মানে এখানে কি প্রেসার এবার আস্তে আস্তে বাড়বে। তাহলে এই H/g বাড়তে পারে যখন 2T এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে কি বললাম এই H/g প্রেসারটা যখন সমান হয়ে যাবে, এই H/g প্রেসার যখন সমান হয়ে যাবে তখন এই H/g প্রেসার এই প্রেসারের সঙ্গে সমান হয়ে যাওয়ার জন্য তাহলে এটা এবার বাদ চলে যাবে, তাই না। আমি আরেকটু ভেঙে বলছি, এখানে প্রেসার কত ছিল 2T/R, তাহলে এবার এখানে H হাইট জল ভরে স্থির হয়ে গেল, তাহলে এবার এই পয়েন্টে প্রেসার কত পড়বে, আগে তো প্রেসার কি ছিল P0 ছিল, P0 2T/R ছিল, তাহলে এবার এখানে কি জল উঠার জন্য H হাইটের একটা প্রেসার পড়বে এবং তাহলে কত, তাহলে H/g। তাহলে এবার এই 2T/R এর সঙ্গে এই প্রেসার যদি সমান হয়ে যায়, মানে এই জেট পরিমাণ প্রেসার কম ছিল তার সঙ্গে H হাইটের যে প্রেসার দিল যদি সমান হয়ে যায়, তাহলে এখানে তাহলে প্রেসার কত হবে, তাহলে এখানে প্রেসার কত হবে P0। তাহলে এখানেও তাহলে কি হলো P0, এখানেও P0, এখানেও P0, তাহলে আর জল আসবে না, তাহলে আর জল উপরে উঠবে না, তাহলে জল এখানে উপরে উঠে স্থির হয়ে গেল। তাই তোমরা আশা করি বুঝতে পারলে যে এখানে জল কতক্ষণ উঠবে, যতক্ষণ এই উচ্চতার প্রেসার এখানকার প্রেসারের ডিফারেন্সকে ক্যান্সেল করবে। মানে এই 2T/R এর সঙ্গে এই H/g প্রেসারটা এখানে সমান হয়ে গেলে তাহলে মোট প্রেসার পড়বে এটা, যদি সমান হয়ে যায় তাহলে এবার এখানে প্রেসার কত হবে P0, তাহলে এবার আর কোনো প্রেসারের ডিফারেন্স নাই, ফলে আর জল কখনোই আসবে না। ক্লিয়ার। তার মানে কি, তাহলে এখানে যে হাইটের জল উঠবে সেই হাইটের জন্য যে প্রেসার সেটা 2T/R এর সঙ্গে সমান হবে, মানে যেটাই কম তার সঙ্গে সমান হবে। বলো তাহলে এখানে তাহলে H কত হবে, তাহলে H হবে 2T
বাই আর রো জি। তাই তোমরা এই হাইট পেলে, বাট এক্ষেত্রে যে তোমরা আর পেলে, তোমরা যে আর পেলে সে আর কিন্তু নলের ব্যাসার্ধ না, তাই তো? এই যে দেখো তো, আমরা কি ধরেছি যে এই বুদবুদের মধ্যে এক্সেস প্রেসার কত আছে, 2T/r। তাহলে এই আর বলতে কি বোঝায়? এই আর বলতে বোঝায় নলের ব্যাসার্ধ না, এটা মিনিসকাসের ব্যাসার্ধ, মানে এটা। তার মানে কি এটা এটা আছে বায়ু বুদবুদ, তাহলে এই বায়ু বুদবুদের ব্যাসার্ধ হচ্ছে আর। এই বায়ু বুদবুদের ব্যাসার্ধ কত? আর। কিন্তু নলের ব্যাসার্ধ কোনটা? এই যে এটা স্মল আর। তাহলে কি বললাম? এই ক্যাপিটাল আর কিন্তু নলের ব্যাসার্ধ না। ছবিটা আমি আবার ভালো করে আঁকাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই আর কিন্তু নলের ব্যাসার্ধ না, এই আর কখনোই নলের ব্যাসার্ধ না। দেখো এটা আছে বায়ু বুদবুদ, তাহলে এটা কি আছে? মিনিসকাস। এটা আছে ওই মিনিসকাসটা, তাহলে এখানে এই নলটা আছে। তাহলে নলের ব্যাসার্ধ কোনটা? নলের ব্যাসার্ধ এটা, স্মল আর। কিন্তু এখানে যে আর আছে সেটা কি 2T/r, যেটা কি আমাদের এক্সেস প্রেসারে এসছে। তাহলে এই আরটা কোনটা? এই আর হচ্ছে এই বুদবুদের ব্যাসার্ধ। তার মানে এই নলের ব্যাসার্ধ মানে এই যে এই নলের ব্যাসার্ধ মানে এখানে যে নলের ব্যাসার্ধ আর মিনিসকাসের ব্যাসার্ধ মানে ওই বুদবুদ তার ব্যাসার্ধ, মানে আরে এটা তো বুদবুদ, তাহলে ওর ব্যাসার্ধ এটা, তাহলে বুদবুদের ব্যাসার্ধ আর নলের ব্যাসার্ধ একই না। তাহলে এই আর মানে কি মিনিসকাসের ব্যাসার্ধ, আর এখানে স্মলার মানে নলের ব্যাসার্ধ। তাহলে দেখো যে এটা হচ্ছে ক্যাপিটাল আর মানে মিনিসকাসের ব্যাসার্ধ, এটা হচ্ছে নলের ব্যাসার্ধ, এবং এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে স্পর্শ কোণের সঙ্গে সমান। কি বললাম? এই ক্যাপিটাল আর মানে মিনিসকাসের ব্যাসার্ধ এবং নলের ব্যাসার্ধ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে স্পর্শ কোণের সঙ্গে সমান। তার মানে কি দেখো, এই ছবিটাকে আমি এখানে আঁকছি, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে বলো, তাহলে এখান থেকে তাহলে কস থিটা কত হবে? এখান থেকে কস থিটা, বলো কস থিটা বলতে কি বোঝায়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর কত হবে? স্মল আর বাই কস থিটা। তার মানে এই আর এর এই ক্যাপিটাল আর এর বদলে যদি এটা লেখো তাহলে কি হবে? তাহলে হবে H = 2T cos থিটা বাই স্মল আর রো জি। এটা হবে H, তাই না? তাহলে তুমি যদি এটা রাখো তাহলেও হবে, কিন্তু তবে সেক্ষেত্রে এই আর বলতে কি বোঝায়? মিনিসকাসের ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ না। কিন্তু একে যদি কনভার্ট করো নলের ব্যাসার্ধতে তাহলে কত হবে? ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর বাই কস থিটা, তাহলে এটা হবে। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল আর মানে মিনিসকাসের ব্যাসার্ধ আর স্মল আর মানে নলের ব্যাসার্ধ। আর অ্যাকচুয়ালি তোমাদের অঙ্কতে কিন্তু এই নলের ব্যাসার্ধ দিয়েই অঙ্ক করতে আসে, সেই জন্য এটাকেই তোমরা ইউজ করবে। ক্লিয়ার? এটাকেই তোমরা ইউজ করবে। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেখো একদম শর্টকাট, আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এই কৌশিক নলে জলের কতটা আরোহণ হবে। তাহলে কতখানি জল উঠবে? 2T cos থিটা বাই স্মল আর রো জি। তাহলে এই পরিমাণ জল উঠবে। তাহলে কি পেলাম? তোমরা এটা বুঝেছো? অবশ্যই নোট করবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে কতখানি জল উঠবে? জল উঠবে H = 2T cos থিটা বাই স্মল আর রো জি, এটা পেলাম। এবং তোমাদের বেঙ্গলি মিডিয়ামের বইয়ে যেভাবে প্রমাণ করে দেওয়া আছে, এবার আমি সেটা প্রমাণ করাচ্ছি। মানে অ্যাকচুয়ালি প্রমাণটা সম্পূর্ণ একই। একটা এই মেথডে করা যায় এবং আরেকটা বিকল্প পদ্ধতি আছে, যে বিকল্প পদ্ধতি তোমাদের বইয়ে করে দেওয়া আছে, সেই বইয়েরটা এবার করাচ্ছি। তুমি এটা করলেও হবে, এটা একদম খুবই ইজি, খুবই শর্টকাট। এবার তোমাদের বইয়েরটা করাচ্ছি যেটা আমার বইয়ে দেওয়া আছে। এবার তার মানে কি আমরা এখান থেকে এটা পেলাম,
আমরা আমরা এবার এটাই পাবো। এবার নেক্সট যে অল্টারনেট থিওরি, এটাই ব্যাপারটা একই। এবং এখান থেকেই তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারবে কেন জল উপরে উঠছে, তাই না? তাহলে নলের মাঝখানে কি চাপটা কম, এই দিকে চাপটা বেশি, তাহলে উচ্চ চাপ থেকে জল আসছে, ওই এক্সেস জল যাবে কোথায়? ওটাই উপরে উঠবে। তাহলে কি পরিমাণ হাইটে জল উঠবে? যে হাইটের জন্য চাপ, ওই এক্সেস প্রেসার জনিত চাপের পার্থক্যের সঙ্গে সমান, তার সঙ্গে সমান হবে, সেই হাইটে জল উঠবে। এবার তোমাদের বইয়ের নিয়ম দেখো। এবার কি দেওয়া আছে তোমাদের বেঙ্গলি মিডিয়াম বইয়ে? যে এরকম ব্যাপারটা একই, যে এরকম এটা একটা বিকার আছে, এই বিকারের মধ্যে জল আছে, এই জল আছে। এবার এখানে একটা ক্যাপিলারি টিউব, এখানে আমি মানে কি হয়, ক্যাপিলারি টিউব খুব সূক্ষ্ম, কিন্তু তোমাদের বোঝার জন্য এখানে আমি বড় করে রাখছি। এটা আছে ক্যাপিলারি টিউব। যদি প্রবেশ করাই দিই তাহলে কি হবে? তাহলে জল এভাবে হয়ে থাকবে, তাই তো? এটা কি ওর মিনিসকাস, জল এভাবে হয়ে থাকবে, এই জল এভাবে হয়ে থাকবে। এবং তুমি ধরো যে এই যে লেভেলটা, এটা কি? এটা যে জলতলের লেভেল। তুমি ধরো যে এই জলতলের লেভেলের সঙ্গে এটা এইচ হাইট আছে, ঠিক আছে? এইচ হাইট আছে মানে জল কিন্তু এখানেও আছে, হ্যাঁ, কিন্তু আমি এটাই এইচ হাইট নিয়েছি। তাহলে বলো এখানে কত চাপ? P0, এখানে চাপ কত? P0, এবং এখানে কি ছিল? চাপ কম ছিল, ফলে জল উপরে উঠবে। এবং তুমি ধরো যে অ্যাকচুয়ালি জল হতেও পারে, না হতে পারে, ধরো অন্য তরলে উঠতে পারে। তাই ধরো যে আগে যে ধরি তরলের ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে রো, তরলের পৃষ্ঠটান ধরো যে ক্যাপিটাল টি, নলের ব্যাসার্ধ ধরো স্মল আর। মানে নলের ব্যাসার্ধ কোনটা? এই যে এটাই, তাই না? এটাও কত? স্মল আর। আর এটাও কি? নলেরই ব্যাসার্ধ স্মল আর। মানে নলের কি একটা ক্রস সেকশনাল এরিয়া ধরো হলো। এবং এক্ষেত্রে স্পর্শকোণ থিটা, ঠিক আছে? তাহলে এখানে কি চাপের ছিল পার্থক্য? এখানে চাপ ছিল কম, তাহলে জল আসবে, জল উপরে উঠবে। এবং বলো এক্ষেত্রে এখানে স্পর্শকোণ কীভাবে কাজ করছে? একটা এই বরাবর, একটা এই বরাবর, ঠিক কি না? তাহলে এক্ষেত্রে এটা কি? স্পর্শকোণ, এক্ষেত্রে এটা স্পর্শকোণ। তাহলে এই বরাবর কি একটা পৃষ্ঠটান কাজ করছে, এবং এখানেও পৃষ্ঠটান কাজ করছে। এবং এই যে পৃষ্ঠটান, তার আবার কি নিউটনের তৃতীয় সূত্র থেকে এই যে সারফেস টেনশন, তার কি একটা প্রতিক্রিয়া বল কি আছে ওর অপোজিট দিকে, ঠিক এখানেও কি প্রতিক্রিয়া বল কি আছে ওর অপোজিট দিকে আছে। এটা থিটা হওয়ার জন্য এটা কত হবে? থিটা। এটা থিটা হওয়ার জন্য এটা কত হবে? থিটা। কেন? বিপরীত কোণ, তাই তো? এটাকে আমরা কি বলি? বিপরীত কোণ। এবার দেখো, এবার এই যে টি, এই টিকে যদি ভাগ করা যায় কিসে? লাগা কস খাড়া সাইন কম্পোনেন্টে, মানে সাইন কস কম্পোনেন্টে। কি বলেছিলাম? এই টি এর সঙ্গে যে বাহুটা লেগে থাকবে সেদিকে কী হবে? টি এর কস উপাংশ হবে। তোমরা ভেক্টরে পড়বে বা পড়েছো যে এটা কি টি, এই টি মানে কি? এটা তো একটা পৃষ্ঠটান, তাহলে এই টানটা যার সঙ্গে লেগে থাকবে তাহলে সেদিকে কী কাজ করবে? ওই টানের কস উপাংশ, তাহলে টি কস থিটা। আর ওর সঙ্গে কী হবে? লম্বভাবে কী কাজ করবে? টি সাইন থিটা। সেম এখানেও এটা থিটা, এটা থিটা হলে যার সঙ্গে লেগে আছে সে কী হবে? টি কস থিটা। আর এদিকে কী কাজ করবে? টি সাইন থিটা।
তাহলে এবার দেখো এই টি কস থিটা এবং এই টি কস থিটা কোন দিকে আছে? এই টি কস থিটা যেদিকে আছে এই টি কস থিটাও সেই দিকে আছে। তাহলে এই দুটা টি কস থিটা মিলিয়ে এই তরলকে উপর দিকে উঠাচ্ছে। কিন্তু দেখো এবার এখানেই এই টি সাইন থিটা এদিকে আর এ টি থিটা এদিকে, তাহলে এরও মান যা এরও মান একই। তাই দুটা টি সাইন থিটা পরস্পর সমান এবং বিপরীত দিকে কাজ করছে, ফলে এই টি সাইন থিটা পরস্পরের প্রভাবকে ক্যান্সেল করবে। এবং এই যে টি কস থিটা, তাহলে কী করবে? এই টি কস থিটা এই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা পয়েন্টে কাজ করবে। তাহলে এই টি কস থিটাটাই কী করবে? এই মানে পৃষ্ঠটান জনিত যে কস উপাংশ তার জন্য একটা বল উপর দিকে কাজ করে, ফোর্স। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পৃষ্ঠটান বলতে কি বোঝায়? বল বাই দৈর্ঘ্য। তাহলে ফোর্স মানে কি? তাহলে ফোর্স মানে হচ্ছে পৃষ্ঠটান ইন্টু দৈর্ঘ্য। তাহলে বলো, তাহলে এই যে উপরের যে বৃত্তাকার যে তল, এই যে বৃত্তাকার যে তল, উপরের তল, ওই বৃত্তাকার তলে সারফেস টেনশন কত কাজ করছে? প্রত্যেকটা পয়েন্টে টি কস থিটা। এবং এই টি কস থিটা টোটাল কত দৈর্ঘ্যে কাজ করছে? এই বৃত্তাকার যে পরিধি তার উপরে, মানে এরকম মিনিস্কাসটা কেমন আছে? মিনিস্কাসটা এরকম, আর উপরের মুখটা কেমন? এরকম বৃত্তাকার। তাহলে এখানেও টি কস থিটা, এখানেও টি কস থিটা, এখানেও টি কস থিটা এভাবে করে কাজ করছে এবং প্রত্যেকটা টি সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল করছে। তাহলে এই টি কস থিটা উপর দিকে কাজ করছে, তাহলে কত দৈর্ঘ্যে? এই টি কস থিটাই যে কাজ করছে, তাহলে কত দৈর্ঘ্যে কাজ করছে? এই 2πr, তাই তো? এই যে ওর যে নলের যে মিনিস্কাস, এই মিনিস্কাসের মুখটা কেমন হবে? বৃত্তাকার। তাহলে বৃত্তাকারের দৈর্ঘ্য কত? 2πr পরিধি যেটা। তাহলে ওর বৃত্তাকারের উপরি অংশে প্রত্যেকটা পয়েন্টে কে কাজ করছে? টি কস থিটা। কে কাজ করছে? টি কস থিটা। এবং সেটা কত দৈর্ঘ্যে? টোটাল 2πr দৈর্ঘ্যে। তাহলে এই পরিমাণ ফোর্স ওকে টানছে। তাহলে পৃষ্ঠটান জনিত এই পরিমাণ বল জলকে উপর দিকে টানছে। তার মানে জল কি উঠতেই থাকবে? জল কি উপরে উঠতেই থাকবে? পৃষ্ঠটান জনিত এই পরিমাণ বল জলকে উপরে টানছে, তাহলে জল কি সারাক্ষণ ধরে উঠতেই থাকবে? না। কেন দেখো, এই পরিমাণ বল দিয়ে জলকে টানছে, কিন্তু এবার এই যে লেভেল, এই লেভেলের সাপেক্ষে জল যত উঠছে তত জলের তো ওজনটা তো এই বরাবর কাজ করছে কি না, নিচের দিকে। মানে পৃষ্ঠটান জনিত বল জলকে উপরের দিকে টানছে, তাই যত টানছে তত জল উপরে উঠছে, যত জল উপরে উঠছে তত জলের ওজন আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা বলবো এই পৃষ্ঠটান জনিত যে বল যার জন্য জল উঠছে, এই পৃষ্ঠটান জনিত বলের সঙ্গে এই নলে উপস্থিত জলের ওজন যখন সমান হয়ে যাবে, ঠিক সেই অবস্থায় নলে জল স্থির হয়ে যাবে। মানে এই পরিমাণ ফোর্স দিয়ে উপরে টানছে, জল আস্তে আস্তে উপরে উঠছে, তাহলে এই নলে কি জলের ওজন আস্তে আস্তে বাড়ছে। তাহলে পৃষ্ঠটানজনিত বলের এগেনস্টে ওজন কাজ করার জন্য এই পৃষ্ঠটানজনিত বলের সঙ্গে এই নলে উপস্থিত জলের ওজন যখন সমান হয়ে যাবে, সেই সময় বলবো এই নলে আর জল উঠবে না। এবং এখানে কি ধরা হয়েছে? আমি ধরেছি যে জল এখানে এইচ উচ্চতা পর্যন্ত উঠেছে, তার মানে এই পৃষ্ঠটানজনিত যে বল তার জন্য যে ওজন উঠেছে, সেই ওজনটা কি এই এইচ হাইটের চোঙের যে ওজন, মানে চোঙের জলের যে ওজন তার সঙ্গে সমান। তার মানে কত হবে? তার মানে আমরা বলবো যে, তার মানে আমরা কি বলবো? তাই আমরা বলবো যে এই যে টি কস থিটা ইন্টু 2πr, এই পৃষ্ঠটান জনিত যে মোট যে বল তার সঙ্গে সমান কি হবে? সমান হবে এই এতখানি নলের জলের ওজন, এতখানি নলের জলের ওজন প্লাস এই যে এতটুকু অংশে জলের ওজন
এই জলের ওজন, তাই না? আর অ্যাকচুয়ালি কি এটা তো এইচ, এটা জলের তো আয়তন, কিন্তু জলের আয়তন তো এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে আমাকে এটাও তো ধরতে হবে। তাহলে ধরলাম যে এই এতটুকু এবং এতটুকু জলের মোট আয়তন ক্যাপিটাল ভি। তার মানে তাহলে এই পরিমাণ ফোর্সের জন্য যে পরিমাণ জল যে আয়তনের জল উঠলো সে কত আয়তন? এই এইচ হাইট সম্পন্ন চোঙের আয়তন প্লাস এতটুকু জলের মোট আয়তন ভি। তাহলে এই পরিমাণ ফোর্সের জন্য কত ভরের জল উঠবে? কত ভরের জল উঠবে? এম ইন্টু জি। আবার এই এম মানে কি? ভর মানে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে কত ঘনত্ব? রো। রো তো না, এই তলে ঘনত্ব রো। তাহলে কত আয়তন উঠলো? টোটাল কত উঠলো আয়তন? এতখানি আয়তন প্লাস এই এতটুকু জলের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু জি। তাহলে মানে টি কস থিটা ইন্টু 2 পাই আর। ক্লিয়ার? তাই তো? তাহলে এই পৃষ্ঠটানজনিত যে বল ওকে টানছে সেই বলের জন্য এই পরিমাণ জলের ভর উপরে মানে ওজনের উপরে উঠবে, এবং এই পরিমাণ জলের ভার একে ক্যান্সেল করবে, তারপর আর এর কোনো প্রভাব নাই, ফলে জল আর উঠবে না। তাহলে এবার তুমি দেখো যে এখানে জলের যা মোট আয়তন, এই নলে জলের যা মোট আয়তন সেটা অপেক্ষা এই এখানে আর এখানে কি জলের মোট আয়তন অত্যন্ত নগণ্য, তাই না? সেই জন্য এই ভিকে যদি আপাতত যদি জিরো কি টেন্স টু জিরো, যে এই টোটাল নলের আয়তন অপেক্ষা এখানে কি জলের আয়তন খুব নগণ্য, ফলে ভিকে যদি নেগলেক্ট করি তাহলে আমরা কী পাবো যে টি কস থিটা ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি। তাহলে কে কী কাটবে? পাই আর পাই কাটলো, আর 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 কাটলো, তাহলে কে থাকলো? তাহলে এই এইচ ইকুয়ালস টু, তাহলে এইচ ইকুয়ালস টু কত হলো? এই এইচ ইকুয়ালস টু হলো 2t cos থিটা বাই আর রো জি। তাহলে আর রো জি, তাহলে এটা পেলাম। দেখো তো যে অ্যাকচুয়ালি এটা কি সম্পূর্ণ একই, এটা ওই নিয়মে, এটা তোমাদের বইয়ের নিয়মে। ক্লিয়ার? এবার এই ভিকে তো আমি নেগলেক্ট করলাম, কিন্তু সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে এই ভি তো আছে না, এই সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে ভি তো আছে। তাহলে এই ভি এর মানটা কত হবে? সূক্ষ্ম যে পরিমাণে ভি এর মানটা আছে, তাহলে এই ভি এর মানটা কত হবে? এই ভি এর মানটা দেখো, এটাকেই আমি এবার বড় করে আঁকাচ্ছি। এই যে এটা আছে মিনিস্কাস, তাই তো? মানে আমি এটাকেই এখানে আঁকাচ্ছি যাতে তুমি ভি এর যে মানটা তুমি যাতে বুঝতে পারো। তাহলে এখানে কি আছে? এটা তুমি ধরো যে ওই বিকারটা আছে, তাহলে এটা ছিল কত? এইচ। তাহলে এর কত আয়তন ছিল? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? ঠিক আছে। এটা কি আছে? এটা আছে নলটা, তাহলে এটা কি? ব্যাসার্ধ আর, এটা কত? ব্যাসার্ধ আর। তাহলে বলো, তাহলে এবারে এই যে এতটুকু পোর্শন, এই এতটুকু আর এতটুকু পোর্শনের জল আছে, তাহলে এত প্লাস এত, তাহলে এই পোর্শনের জল, এই পোর্শনের জল, তাহলে এই দুটা পোর্শনের জলের যে আয়তন সেটাকে ভি ধরা হয়েছে, তাই তো? তাহলে এই এতখানি আর এতখানি, তাহলে এই টোটাল অংশের মোট আয়তন কি করে পাবে? দেখো, এই যে চোঙ, এই টোটাল যে চোঙ, এই টোটাল চোঙ থেকে যদি এই অর্ধ গোলকের যদি আয়তন বাদ দিয়ে দিই, কি বললাম? এই টোটাল চোঙের আয়তন থেকে এই অর্ধ গোলকে যদি আয়তন বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি এতটুকু আর এতখানি জলের আয়তন পাবো, তাই না? এই টোটাল যে চোঙ, এই আর ব্যাসার্ধ এবং এই আর হাইট সম্পন্ন যে চোঙ, সেই চোঙের আয়তন থেকে এই অর্ধগোলকের যদি আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমি এই এতখানি জলের আয়তন মানে ক্যাপিটাল ভি পেয়ে যাব। তার মানে এই ক্যাপিটাল ভি মানে কত? তাহলে ক্যাপিটাল ভি মানে টোটাল চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার ইন্টু আর। কেন? এক্ষেত্রে কি পাই আর স্কোয়ার
ইন্টু হাইটটা কত আর, আর মাইনাস, মাইনাস কি, মাইনাস এই অর্ধগোলকের আয়তন। তাহলে এই অর্ধগোলকের আয়তন কত, 2/3 পাই আর কিউব, তাই না? মানে যেটা ভি, এই যে এই এতটুকুতে আয়তনটা, সেটা তো এখানে ধরা হয়নি, বাদ দিয়েছিলাম। যদি ধরি তাহলে সে আয়তনটা কত হবে, টোটাল এই আয়তন থেকে, টোটাল এই চোঙের আয়তন থেকে আর ব্যাসার্ধ এবং আর হাইটের আয়তন থেকে অর্ধগোলকের আয়তন বাদ দিয়ে দেবো। তাহলে কী হবে, তাহলে পাই আর কিউব গেল কমন, তাহলে 1 - 2/3, তাহলে কত হবে 1/3 ইন্টু পাই আর কিউব। তাহলে এটা কি হলো এবার ভি এর মানটা। তাহলে এবার এই সমীকরণটাকে যদি আমি আরও সূক্ষ্মভাবে লিখি, এই সমীকরণকে যদি আমি আরও সূক্ষ্মভাবে লিখি, মানে আরও অ্যাকুরেট, আরও অ্যাকুরেট, কেন ভিটাকে আমি বাদ দেবো না, তাহলে কী হবে, তাহলে হবে টি কস থিটা ইন্টু 2 পাই আর কত হবে ইকুয়ালস টু কত হবে রো ইন্টু কত পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি। তাহলে এবারে ভি এর মানটা কত, 1/3 পাই আর কিউব ইন্টু জি, তাই তো? এবার ভিকে নেগলেক্ট করলাম না, তাহলে 2 পাই আর টি কস থিটা ইকুয়ালস টু, এখানে কমন যাবে কে, পাই আর স্কোয়ার গেল কমন, পাই আর স্কোয়ার গেল কমন, তাহলে কে থাকবে এইচ প্লাস 1/3 ইন্টু আর ইন্টু রোজি থাকবে। তাহলে এই যে পাই আর পাই কাটলো, একটা আর একটা আর কাটলো, তাহলে থাকলে কত 2t cos থিটা ইকুয়ালস টু আর রো জি ইন্টু এইচ প্লাস 1/3 ইন্টু আর। তবে টি কত হবে, তবে টি হবে আর রো জি ইন্টু এইচ প্লাস 1/3 ইন্টু আর বাই টি কস, বাই 2 cos থিটা। এটা এই অ্যাকচুয়ালি তুমি যদি না ধরো তাহলে এটা পাবে, আর যদি ধরো তাহলে তুমি এটা পাবে, ব্যাপারটা একই, ক্লিয়ার? এবং তোমাকে মেন অঙ্ক এই থিওরি দিয়েই করতে হবে, এখান থেকে তোমাকে করতে হবে। তার মানে তোমরা এটাও করতে পারো, তুমি এই নিয়মেও করতে পারো, ক্লিয়ার? তোমাদেরকে অবশ্যই আমাকে নোট করে নিবে এবং সমস্ত আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। এবার অ্যাকচুয়ালি নোট করবে, নোট এটা একটা নোট করবে। এবার নেক্সট হচ্ছে যে অ্যাকচুয়ালি পারদ কেন নামছে, তাই তো? পারদ কেন নামছে, তাহলে এবার পারদ কেন নামছে, জল তো কেন উঠলে বুঝতে পারলে, জল কেন উঠলো বুঝতে পারলে, এবার পারদ কেন নামছে, এবার পারদ কেন নামছে, কেন নামবে, ওর উল্টা কেস হচ্ছে এখানে, উল্টা কেস। কি করে উল্টা কেস দেখো, এবার কি এখানে আছে পারদ, এটা কে আছে, ওই কৌশিক নলটা আছে। তাহলে অ্যাট ফার্স্ট কি, ধরো যে পারদ এখন নামেনি, পারদ নামেনি, তাহলে অ্যাট ফার্স্ট তাহলে কী হবে, তাহলে এবার এখানে ওর মিনিসকাসটা এভাবে হয়ে থাকবে, কেন ওর স্পর্শক 90 অপেক্ষা বেশি হয়। তাহলে এখানে কত প্রেশার, এখানে প্রেশার P0, এখানে প্রেশার P0, এখানে প্রেশার P0। এবার তুমি একে যদি এভাবে নাও, এটা তরলের অভ্যন্তরে আছে বায়ু বুদবুদ এই, তাহলে এবার এই পোর্শনটা কোনটা, এই উপরেরটা, ঠিক কি না, এই উপরেরটা। তাহলে বলো তো, তাহলে এখানে কত প্রেশার যদি P0 হয়, তাহলে এখানে প্রেশার কত হবে P0 প্লাস 2T/R, তাই না? তাহলে এবার তো উল্টা কেসটা, এবার তো উল্টা কেস, এখানে যদি P0 হয় তাহলে ওর তাহলে ভিতরে, তাহলে ওর এখানে তাহলে প্রেশার কত হবে, তাহলে এবার এখানে প্রেশার কত হবে P0 প্লাস 2T/R, মানে এই জিনিসটাই তো এখানে আছে, এটাই তো কি, এটাই এখানে আছে, তাহলে কত হবে 2T/R। তাহলে এবার ওর এখানে প্রেশারটা কি বেশি, মানে অবতল দিকে প্রেশার বেশি, তাহলে এবার এখানে প্রেশার কম,
এইদিকে প্রেশার কম, তাহলে মাঝখানে প্রেশার বেশি, তাহলে কী হবে? এবার তরল যাবে কোথায়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপে। তাহলে আগের কেসে এখানে ছিল প্রেশার কম, দুই দিকে প্রেশার বেশি, ফলে দুই দিক থেকে প্রেশার এসে নিয়ে প্রেশারকে কন্ট্রোল করছিল, ফলে এক্সেস জল উপরে উঠছিল। আর এবার উল্টা কেস, এবার এখানেই তো প্রেশার বেশি, এই দিকে কম, এই দিকে কম, তাহলে এবার এখান থেকে তাহলে কী হবে? উচ্চ প্রেশার থেকে তরল এবার এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। তার মানে কি হবে? এই এক্সেস প্রেশারের জন্য তরল চলে যাওয়ার জন্য এই তরলের কি লেভেলটা কি হবে? এই সম্পূর্ণ এখানে নেমে যাবে, তাই না? আর এখানে প্রেশার বেশি আছে তো, তাহলে এক্সেস এখানে প্রেশার বেশি আছে, তাহলে কি হবে? এবার তরল হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে যাবে, তাই তরল এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, তাহলে প্রেশার, তাহলে কী হবে? তাহলে তরলের মানে পারদের হাইট কমবে, হাইট কমবে, এভাবে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি বলে কতখানি নামবে, কত হাইট নামবে, এটাই এটাই 2t cos θ বাই 2t cos θ বাই r rho g, এটাই নামবে। তাহলে এটা উঠবে, এটা নামবে। এবং কেন উঠবে, কেন নামবে, তোমরা ম্যাথামেটিক্স দিয়ে তোমরা বুঝতে পারো। ম্যাথামেটিক্স দিয়ে কি করে দেখো, এখান থেকেই আবার আরেকটা নিয়ম, এবার আরেকটা নিয়ম, কেন উঠবে কেন নামলে বুঝতে পারলে, এবার ম্যাথামেটিক্স দিয়ে তোমাদের বুঝাবো কেন উঠবে কেন নামবে। দেখো তাহলে এইচ মানে কত? 2t cos θ বাই r rho g, ঠিক আছে। এবার বলো জলের ক্ষেত্রে, বলো জলের ক্ষেত্রে থিটা কত হয়? জলের ক্ষেত্রে থিটা হয় 90 অপেক্ষা কম। জলের ক্ষেত্রে কোন জল? অবিশুদ্ধ জল। থিটা কত হয়? 90 অপেক্ষা কম। তাই থিটার মান যদি 90 অপেক্ষা কম হয়, তবে কস থিটার মানটা কত হবে? এটা হবে পজিটিভ মান, হবে পজিটিভ মান। এই জলের ক্ষেত্রে থিটা হয় 90 অপেক্ষা কম, এবং তবে থিটার মান 90 অপেক্ষা কম হওয়ার জন্য থিটা হবে পজিটিভ। তাহলে এইচ কি হবে? এইচ হবে পজিটিভ। তাহলে এইচ পজিটিভ হওয়া মানে কি? তাহলে এইচ পজিটিভ হওয়া মানে এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, তাহলে এইচ পজিটিভ, তাহলে কি এটা হচ্ছে প্লাস, এদিকে মাইনাস। তাহলে জলের ক্ষেত্রে থিটার মান 90 অপেক্ষা কম, তাহলে কস থিটা পজিটিভ, তাহলে এইচও পজিটিভ। তাহলে এইচ যদি পজিটিভ হয়, তাহলে ও তাহলে হাইট কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে উঠবে। এবার যদি বলি পারদ, সেম উল্টা কেস, পারদ, পারদের ক্ষেত্রে, তাহলে পারদের ক্ষেত্রে থিটা কত হয়? 90 অপেক্ষা বেশি, তাই না? এই যে স্পর্শকোণ, এটা তো পারদ, তাহলে পারদের ক্ষেত্রে কত? স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি হলে কস থিটা কত হবে? নেগেটিভ। তাহলে কস থিটা নেগেটিভ হলে এইচ কত হবে? নেগেটিভ। তাহলে এবার তাহলে কী হবে? এইচ নেগেটিভ মানে এবার ওটা যাবে কোথায়? নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, তাহলে ও তরলটা নামবে। এই এটা তোমরা ম্যাথামেটিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারো। আর যেটা বললাম চাপের ডিফারেন্স, এটা থিওরিটিক্যালি। এবার তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে জুরিনের সূত্র, জুরিন। এবার তোমাকে পড়তে হবে জুরিনের সূত্র, যে এখান থেকেই যে এইচ মানে কত? 2t cos θ বাই r rho g, তাই তো? যদি বলি একটা নির্দিষ্ট তরল উঠছে, তাহলে সেক্ষেত্রে রো হচ্ছে কনস্ট্যান্ট, জি কি? জি তো অলওয়েজ কনস্ট্যান্ট, জিও হচ্ছে কনস্ট্যান্ট। টি মানে কি? যেহেতু তরল কি আছে? স্থির, এবং এক ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন করছে না, সেহেতু টিও কি? কনস্ট্যান্ট। এবং যেহেতু তরল কনস্ট্যান্ট, সেহেতু ওই তরলের যে স্পর্শকোণ সেটাও কি? কনস্ট্যান্ট। তাহলে রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, কস থিটা কনস্ট্যান্ট, এবং টু এমনি কনস্ট্যান্ট। টু মানে তো ওটা তো মান, ওটা কনস্ট্যান্ট। তাহলে এইচ ইকুয়ালস টু 1/r ইন্টু কী হবে? কনস্ট্যান্ট ধরো। তার মানে যদি কনস্ট্যান্ট উঠে যায়, তাহলে কী হবে? এইচ প্রপোর্শনাল টু 1/r, তাই না? তার মানে এই এইচ প্রপোর্শনাল টু 1/r, মানে এইচ আর ইকুয়ালস টু হচ্ছে
কনস্ট্যান্ট। একে কি বলে? জুরিনের সূত্র। যে জুরিনের সূত্র কি বলে দেখো, যে নলের ব্যাসার্ধ কম হবে সেক্ষেত্রে তরলের আরোহণ বা অবরোহণ কী হবে? বেশি হবে। তাহলে তোমরা বলতে পারবে যে কৌশিক নলে তরলের আরোহণ বা অবরোহণ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাই না? নলের যদি ব্যাসার্ধ কম হয় তাহলে এইচটা বেশি হবে। অ্যাকচুয়ালি এইচ বেশি মানে কি? আরোহণ বা অবরোহণ বেশি হবে। আর আরটা কম মানে আরটা এবার হচ্ছে বেশি, তাহলে এইচটা কী হবে? কম, ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমরা বলবে যে কৌশিক নলে তরলের আরোহণ বা অবরোহণ নলের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং একে কি বলে? জুরিনের সূত্র। এবং এই কৌশিকতার সাহায্যেই মাটির থেকে শিকড়ের সাহায্যে জল উপরের দিকে উঠছে। এটাই প্রিন্সিপাল, এটাই শর্ত। এই শর্ততেই কি হচ্ছে? ওই মাটি থেকে জল শিকড়ের সাহায্যে উপরের দিকে উঠছে। বা বিভিন্ন যে প্রদীপ আছে, ওই প্রদীপে কি ওই সলতের সাহায্যে তেল যাচ্ছে, এগুলো সবই হচ্ছে কৌশিকতা ধর্ম। তাই তোমরা আজকে কী পড়লে? কৌশিক নলে তরলের আরোহণ এবং অবরোহণ, পারদ কেন নামছে, তরল কেন উঠছে, পারদ কাচকে কেন ভেজায়, পারদ কাচকে কেন ভেজায় না, জল কেন কাচকে ভেজায়, স্পর্শ করে এগুলো তোমাকে বলা হলো। এবং কেন পারদ নামছে, কেন জল উঠছে তার থিওরিটিক্যাল ব্যাখ্যা দিলাম, সঙ্গে ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা, এবং সঙ্গে জুরিনের সূত্র এইচ আর ইকুয়ালস কনস্ট্যান্ট বা এইচ প্রপোর্শনাল টু 1/r, মানে কৌশিক নলে তরলের আরোহণ বা অবরোহণ নলের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তোমাদের এই পৃষ্ঠটান চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তাই তোমরা এই ক্লাসটি মন দিয়ে দেখবে এবং মন দিয়ে দেখার পর বইটা প্রত্যেক লাইন তোমরা খুঁটিয়ে পড়বে, তাহলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ।